বন্ধুরা নমস্কার। বন্ধুরা, হরিয়ানার বিজেপিতে গৃহযুদ্ধ কি শুরু হয়ে গেছে? আপনাদের যদি মনে থাকে 3 মাস আগে আমি বলেছিলাম যে হরিয়ানাতে যে কংগ্রেসকে হারিয়ে বিজেপি সরকার ফিরে এসেছে, সেই সরকারের মধ্যে অনেক ঝামেলা আছে এবং সেই ঝামেলাগুলো ভবিষ্যতে আপনার প্রকাশিত হবে। এখন দেখেন, হরিয়ানার মন্ত্রিসভাতে, বিজেপি শাসিত হরিয়ানার মন্ত্রিসভাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি এক ধরনের রাজনৈতিক বিদ্রোহ করেছেন তারই মন্ত্রিসভার একজন সদস্য, এবং পার্টি বাধ্য হয়ে তাকে শোকজ করেছে। হতে পারে তাকে পার্টি বহিষ্কার করবে, অথবা হতে পারে যে তিনি পার্টি থেকে বেরিয়ে যাবেন, এবং তিনি যদি বেরিয়ে যান আগামী দিনে এই সরকারের জন্য সংকট সৃষ্টি হতে পারে। বিজেপির মন্ত্রী বিজেপির সরকারের জন্য ভবিষ্যতে সংকট ডেকে আনতে পারেন। অনিল ভিজ হরিয়ানার মন্ত্রিসভা, বিজেপি শাসিত হরিয়ানার মন্ত্রিসভার নায়েব সিং সাইনি মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী, পুরনো বিজেপি, আদি বিজেপি বলতে পারেন, খুব শক্তিশালী নেতা তিনি মুখ্যমন্ত্রী সম্বন্ধে আপনার যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো মিডিয়াতে বেশি বেরিয়েছে, আমার বানানো কথা না একটাও। সর্বভারতীয় মিডিয়াতে তাকে নিয়ে ব্যাপক নিউজ হচ্ছে, তাকে পার্টি শোকজ করেছে। কিন্তু তিনি যে কথাটা বলেছেন সেই কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বিজেপির বন্ধুরা আকাশ থেকে মাটিতে পড়বেন ধপাস করে। তিনি বলেছেন মিডিয়াতে, গত মাসে বলেছিলেন তিনি, আমাদের মুখ্যমন্ত্রী কখনো উড়ন্ত রথ থেকে নামেন না। উড়ন্ত রথে মুখ্যমন্ত্রী ঘুরে বেড়ান আর কি। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই তিনি উড়ছেন। কথাগুলি কি সাংঘাতিক কথা, জাস্ট ইমাজিন করেন। যদি তিনি নামতেন তাহলে মানুষের যন্ত্রণার কথা শুনতে পারতেন। বিজেপি শাসিত হরিয়ানাতে মানুষ যে যন্ত্রণার মধ্যে আছে সেই কথা বলছেন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ পুরনো নেতা এবং মন্ত্রিসভার মন্ত্রী। এটা শুধু আমার কথা না, এটা সব বিধায়ক, মন্ত্রী এবং সাংসদদের কথা। অর্থাৎ অনিল ভিজ মন্ত্রী, উনি একা বলছেন না যে মুখ্যমন্ত্রী উড়ছেন, উড়ন্ত রথে করে ঘুরে বেড়াচ্ছেন। এটা সব বিধায়ক, সব মন্ত্রী, সব সাংসদের কথা। তার মানে ভেতরে কি পরিমাণ ক্ষোভ জমেছে বুঝতে পারছেন আপনারা। মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে, সরকার গঠিত হয়েছে, সেটা কিন্তু বেশি দিন হয়নি, এর মধ্যেই এই অবস্থা। আর তিনি, এই যে অনিল ভিজ, তিনিও মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন রাখেন। ফলে তার বিদ্রোহ কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তিনি মহিলা সংক্রান্ত অপরাধের অভিযোগ উঠেছিল অ্যাকচুয়ালি বিজেপির প্রদেশ অধ্যক্ষ, প্রদেশ সভাপতি, স্টেট প্রেসিডেন্টের বিরুদ্ধে। তিনি তার পদত্যাগও দাবি করেছিলেন। মুখ্যমন্ত্রীকে তো তিনি সাংঘাতিকভাবে খোঁচা দিয়েছেন, স্টেট প্রেসিডেন্টকেও তিনি পদত্যাগ করতে বলেছিলেন। তাকে বিজেপি যে শোকজ নোটিশ পাঠিয়েছে তাতে কি বলেছে? তাতে বলেছে, সম্প্রতি আপনি জনসমক্ষে মুখ্যমন্ত্রী এবং দলীয় সভাপতির বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। এটা গুরুতর অভিযোগ এবং পার্টির নীতি ও আভ্যন্তরীণ শৃঙ্খলার বিরুদ্ধে। কাকে বলছে? পার্টি দলের শীর্ষ নেতা মন্ত্রীকে। আপনার পদক্ষেপ শুধু বিজেপির আদর্শের বিপরীত না, প্রতিবেশী রাজ্যে নির্বাচনের সময় এগুলো প্রচারিত হয়েছে। আপনি জানতেন এসব বিবৃতির ফলে পার্টির ছবি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই রকম কথা পার্টির শোকজ নোটিশে বলেছেন। এখন কথা হলো যে অনিল ভিজকে কি পার্টি বিতাড়িত করবে? আর এর চেয়ে বড় কথা হলো যে কেন এই অবস্থা? শৃঙ্খলাপূর্ণ একটা দলটা তো শক্তিশালী দল না, পৃথিবীতে সবচেয়ে বড় দল না, দলটা কেন্দ্রে যেমন শাসন ক্ষমতায় আছে, অনেকগুলো রাজ্যেও আছে, সম্প্রতি দিল্লিতেও 17 বছর পরে বিজয়ী হয়েছে। দলের মধ্যে তো শৃঙ্খলা আরো বেশি মজবুত হওয়ার কথা। কিন্তু কেন দলের পুরনো একজন নেতা, যে নেতা হরিয়ানাতে পার্টিটাকে তৈরি করার কাজটা করেছেন, তাকে কেন এরকম ভাবে বলতে হচ্ছে? তার মানে কি? তার মানে দলের ভেতরে ক্ষোভ জমতে 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 এমন এক
একটা অবস্থাতে গিয়ে পৌঁছেছে, এখন বিভিন্ন নেতারা সেগুলি আর নিজের মনের ভেতরে চেপে রাখতে পারছেন না, প্রকাশ করে দিতে বাধ্য হচ্ছেন। এবং দল যেহেতু একটা সময় প্রচন্ড শক্তিশালী ছিল এবং শক্তিশালী থাকার সময়ে দল কাউকে কথা বলতে দেয়নি, শৃঙ্খলার নামে এক ধরনের শৃঙ্খল পরিয়ে রেখেছিল। কারোরই ব্যক্তি স্বাধীনতা, নেতা হলে কি হয়, নেতা তো স্বাধীনচেতা হবে। নেতা হলে সে বিভিন্ন সুখ দুঃখের কথা, অভাব অভিযোগের কথা বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলতে পারবে। সেই তো নেতা। যে কাপুরুষের মতন সবসময় মাথা নত করে থাকবে, সে তো গোলাম হতে পারে, সে তো নেতা না। তো কারোর মধ্যে যদি নেতৃত্ব গুণ থাকে, কারোর মধ্যে যদি স্বাধীনচেতা মনোভাব থাকে, কেউ যদি প্রকৃত অর্থেই নেতা হয়, তাহলে সে তো কথা বলবেই। কিন্তু কথা বলতে গেলে যদি শৃঙ্খলার নামে তাকে দমন করা হয়, তাকে যদি চাপিয়ে রাখা হয়, তার স্বাধীনতাকে যদি অস্বীকার করা হয়, তাহলে একটা না একটা সময় তো বিদ্রোহ ঘটবেই। যার ফলে অনিল ভিজ এখন সরাসরি মুখ্যমন্ত্রী সম্বন্ধে কথা বলেছেন। না হলে যে মুখ্যমন্ত্রীর ইচ্ছার উপরে তার মন্ত্রিত্ব নির্ভর করে, মুখ্যমন্ত্রী যদি রাজ্যপালকে লিখে পাঠিয়ে দেন যে এই ভদ্রলোক এখন থেকে আর মন্ত্রী না, তাহলে রাজ্যপাল সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাকসেপ্ট করে দেবে এবং তাকে সরানোর নোটিশ জারি করে দেবেন। তাহলে তার মন্ত্রিত্ব শেষ হয়ে যাবে। তার শপথ গ্রহণ হয়েছে মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই। তো সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যখন তিনি প্রকাশ্যে বলছেন যে নায়েব সিং সাইনি আপনার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আকাশে উড়ছেন, এটা কত বড় কথা। তার মানে তিনি বাস্তবের সঙ্গে সম্পর্কিত না, তিনি মানুষের খোঁজ খবর রাখেন না, তিনি মানুষের যন্ত্রণার কথা জানেন না, জানার চেষ্টা করেন না। এবং মানুষের যে বিভিন্ন সমস্যাগুলো দূর করার জন্য একটা রাজনৈতিক দল শাসন ক্ষমতায় যায়, সেই অভাব অভিযোগ সমস্যা সেগুলো দূর করার ব্যাপারে তিনি যত্নবান নন। তাহলে এটা তো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার মতন, মানে তার নিজের দলীয় সরকারের। তাহলে তিনি মন্ত্রিত্ব কি ছেড়ে দেবেন, বা তাকে ছেড়ে দিতে বলা হবে, না তাকে পার্টি থেকে বহিষ্কার করা হবে, না তিনি পার্টির আরো কিছু এমএলএ কে সঙ্গে নিয়ে তিনি দল ছেড়ে দেবেন। কংগ্রেস হরিয়ানাতে পরাজয়ের পর থেকে কংগ্রেস কিন্তু সেই পরাজয়কে মানতে পারেনি আজকে পর্যন্ত। কংগ্রেস বলেওছে এটা হরিয়ানাতে ঘোটালা করা হয়েছে, ঘোটালার অভিযোগ বারবার তুলেছে কংগ্রেস। কংগ্রেসের আসন সংখ্যা আর বিজেপির আসন সংখ্যার মধ্যে কিন্তু আকাশ আর পাতাল তফাৎ নাই। কিন্তু হরিয়ানা বিধানসভাতে 90টি আসন রয়েছে। 90টি আসনের মধ্যে 46টি আসন যে পাবে সেই সরকার গঠন করতে পারবে। এর মধ্যে বিজেপি পেয়েছে 48টি, তার মানে 46 থেকে দুটো মাত্র বেশি। আর 3 জন নির্দল সদস্য বিজেপিকে সমর্থন করেছে। ফলে বর্তমানে যে সরকার রয়েছে সেখানে বিজেপি সরকার, সেই সরকারের পক্ষে 51 জন বিধায়ক আছেন, 90 এর মধ্যে 51 জন। কংগ্রেস পেয়েছে 37টি, অর্থাৎ বিজেপি 48, কংগ্রেস 37, 11টির ডিফারেন্স। আর আইএনএলডি দুটো পেয়েছে। সব মিলিয়ে বিরোধীদের কাছে আছে 39টি আসন। এখন ভাবেন 39-এর সঙ্গে 7 যোগ হলে 46 হয়ে যায়। আর 10-12 জন যদি আপনার সরকার থেকে সরে যায়, তাহলেই সরকার কিন্তু আপনার মাইনরিটি হয়ে যাবে। আর যদি 46-এর সঙ্গে হিসাব করি, তাহলে মাত্র 6 জন যদি সরকার থেকে সরে যায়, তাহলেই কিন্তু আপনার 51 থেকে এটা 45-এ নেমে যাবে। বুঝতে পারছেন? তাহলে হিসেবটা সাংঘাতিক গুরুতর হিসেব আপনার হরিয়ানাতে। এই অবস্থাতে আমি বলেছিলাম আরো একজন নেতা আছে, তার নামে এই ভিডিওতে বলবো না, পরবর্তী সময় তাকে নিয়ে আলোচনা করব। আমি এর আগে বলেছিলাম যে একজন বিধায়ক, তিনি কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন, তিনি মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন। অনেক আগে তিনি এসেছিলেন, 14তে না 15তে এসেছিলেন। এই অনিল ভিজ মুখ্যমন্ত্রী পদের দাবিদার, আবার মুখ্যমন্ত্রী হতে চান হরিয়ানাতে, এরকম আরো কয়েকজন আছেন। তাদেরকে মুখ্যমন্ত্রী না করে অপেক্ষাকৃত আপনার তরুণ জুনিয়র নায়েব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী করা হয়। দিল্লিতে তারা মনে করেছিল যে দিল্লি যা সিদ্ধান্ত নেবে, সব সিদ্ধান্তকে বাকি সবাই, সারা দেশে সমস্ত সংগঠন সব সময় একই রকম ভাবে মেনে নেবে। কিন্তু দিল্লি দুর্বল হলে খুব স্বাভাবিকভাবে রাজ্যে রাজ্যে কর্মীরা, নেতারা কিন্তু শক্তিশালী হতে থাকেন।
তো দিল্লি তো দুর্বল হয়েছে, দিল্লির সরকার অনিশ্চয়তার মধ্যে রয়েছে, আপনার সংখ্যাগরিষ্ঠতা নেই, ফলে সরকার পড়ে যেতে পারে, এই ভয়টা তো রয়েছে। এই কারণে আপনার এই যে অনিল ভিজার মতন নেতা, তিনি কিন্তু এখন মুখ খুলে সরাসরি প্রকাশ্যে মন্ত্রীর দিকে আপনার তীর ছুটছেন, রাজনৈতিক তীর, এবং ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে আগামী দিনে প্রয়োজনে তিনি আরো বড় সিদ্ধান্ত নিতে পারেন। কারণ তিনি জানেন এই সমস্ত মন্তব্যের কারণে দল তাকে শোকজ করেওছে, দল তাকে পার্টি থেকে বহিষ্কার করতে পারে এবং করার সম্ভাবনা রয়েছে। এইগুলো হতে পারে জেনেই তো তিনি বিবৃতিটা দিয়েছেন। তার মানে তিনি ভবিষ্যৎ পরিকল্পনা না করে এমনি কি বিবৃতি দিয়েছেন? তার মানে কি আগামী দিনে হরিয়ানাতে মন্ত্রিসভার পতন ঘটানোর মতন কোন বড় ধরনের সিদ্ধান্ত কি অনিল ভিজ এবং অন্যান্য বিক্ষুব্ধ নেতারা নিতে পারেন? তারা কি দল ছেড়ে বেরিয়ে এসে কংগ্রেসে যোগ দিতে পারেন বা আলাদা দল গঠন করতে পারেন, বা কংগ্রেসের সঙ্গে মিলে মিশে সরকার গঠন করতে পারেন? বিজেপি সরকার কি হরিয়ানাতে পড়ে যেতে পারে? পড়ে যাবে আমি একবারও বলছি না, কারণ আমি গণৎকার না, কিন্তু পড়ে যেতে পারে কি? মন্ত্রিসভার মন্ত্রী যদি এ ধরনের বিবৃতি দেন, এরকম যদি অবস্থা হয়, তাহলে সবকিছু সম্ভব বলে মনে করা যেতে পারে। আগামী দিনে আমাদের দেখতে হবে হরিয়ানার সরকার টিকিয়ে রাখা যায় কিনা। অন্যান্য রাজ্যেরও অনেক খবরাখবর আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, বিশ্লেষণ করব একটা করে ভিডিওতে। তার কারণে এই ইন্টারেস্টিং ভিডিওর দিকে আপনাদের নজর রাখবেন, আর ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার কমেন্ট করে মতামত জানাবেন, এগুলি তো করবেনই, কিন্তু চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেটা অবশ্যই খুব দ্রুত করে নিন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।